এক বছর হলো রীতা ভাবি চলে গেছে তার সংসার ছেড়ে। আমার ভাসুরও নিচে এখনো কিন্তু ডিভোর্স দেয়নি রীতা ভাবিকে। আমি আইন কানুন সম্পর্কে কম জানি। শাশুড়ি আমায় বলল অন্য পুরুষকে বিয়ে করলে এমনিতেই ডিভোর্স হয়ে যায়। আমার ছেলের সাথে রীতার আর এখন ধর্মীয়ভাবে কোনো সম্পর্ক নেই। তোমার কোনো ভয় নেই, রীতা ফিরে এলেও আমার ছেলে আর গ্রহণ করবে না। আমার আপত্তি এখানেই, রীতা ভাবিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেখ। কী সমস্যা ডিভোর্সে? আমার ভাসুর যদিও এখনও রীতা ভাবির সাথে কথা বলে না, তবুও মনে হয় ভাবি ফিরে আসতে পারে। যেহেতু ডিভোর্স হয়নি, কিন্তু অন্য জায়গায় তো বিয়ে করে ফেলেছে ভাবি। তারপর আমার মনে হয় ডিভোর্স না হলে আমি যেন অন্যের স্বামীকে কেড়ে দিচ্ছি। যদিও ভাসুরের সাথে এই ব্যাপার নিয়ে আমার কখনো আলাপ হয়নি, আলাপ হয়েছে শাশুড়ির সাথে। উনি বারবার বোঝাচ্ছেন ডিভোর্স হয়ে গেছে ধর্মীয় রীতি অনুযায়ী। আমি মনে করি রীতা ভাবির নতুন বিয়েটাই হয়নি। উনি এখনো আমার ভাসুরেরই স্ত্রী, কারণ এক স্বামীকে ডিভোর্স না দিয়ে নতুন বিয়ে করলে সে বিয়েই হয় না। এইসব ভেবে সব গুছিয়ে নিয়েছি। এখন সকাল 6:30টার মতো বাজে। ফজরের নামাজ পড়ে শ্বশুর শাশুড়ি আবার ঘুমিয়ে পড়েছে। ভাসুর হয়তো তার রুমেই আছে। ননদরা এখনো আসেনি বিয়ে উপলক্ষে। বাকি মেহমানে আসবে আজ বিকাল থেকে। এখন বাড়ি একটু ফাঁকা, আমাকে এখনই পালাতে হবে। আমি গুছানো ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম শ্বশুর বাড়ির পেছন দিয়ে। ছোট একটি গেট আছে, গেট খুলে বের হয়েছি। এটা বাড়ির পেছনের রাস্তা। গেটের সামনে আমাকে অপেক্ষামন দেখে একটা সিএনজি এগিয়ে এসেছে। এই সময়টা সাধারণত রাস্তায় নীরব থাকে, সিএনজিও চলাচল কম থাকে, কিন্তু আজ মনে হয় পেয়ে গেলাম। ভেতরে সম্ভবত একজন যাত্রী আছেন। সিএনজিটা এসে থামলো আমার সামনে। ভেতরের লোকটাকে দেখে আমি ফ্রিজ হয়ে গেলাম। ভিতরে বসে থাকা লোকটি আর কেউ নয়, সে আমার ভাসুর। লোকটিকে দেখে আমি বুঝতে পারছিলাম না। উনি নেমে গেছেন সিএনজি থেকে। এখন কি করব বুঝতে পারছি না। সিএনজিতে উঠে বসবো নাকি ঘরের দিকে ফিরে আসবো, মাথা কাজ করছে না। ভাসুর কখনো আগ বাড়িয়ে তেমন কথা বলেনি আমার সাথে। সিএনজির ভাড়া মিটিয়ে দিলেন তিনি এখনও নীরবে দাঁড়িয়ে আছেন। উনি হাত নেড়ে সিএনজিটাকে চলে যেতে বললেন। সিএনজি চলে যেতে শুরু করলো। আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে। ভাসুর গম্ভীর কণ্ঠে বললেন, পালিয়ে যাচ্ছিলে নাকি? আমি জবাব দিলাম না। উনি বরাবরই গম্ভীর ভঙ্গিতে আমার পানের চেয়ে প্রশ্ন করলেন, তোমারও কি কেউ আছে নাকি? যদি গোপন কোনো প্রেমিক থাকে তবে পালিয়ে যাও, আমি বাধা দেব না। আর যদি কেউ না থাকে তাহলে আমার হাতটা ধরো, তোমার হাত আমি কখনোই ছাড়বো না। ভাসুরের কথাগুলো শুনে বুকের ভেতরে কেমন যেন লাগলো। মনে হলো উনি অনেক কষ্ট থেকে এভাবে বলেছেন। আমি আর পা বাড়াতে পারিনি। বাড়ির গেটের দিকে ঢুকে যাচ্ছিলাম। ভাসুরে বুঝতে পারলেন আমি ফিরে যাব না। তিনি আমার হাত থেকে ব্যাগটা নিলেন। ধীর কণ্ঠে বললেন, মায়ের কাছে গতকালই শুনেছি তুমি রীতার ডিভোর্স চাও। তুমি যা চাও সেটাই হবে। ধর্মীয় মতে রীতা অলরেডি ডিভোর্স হয়ে গেছে। তারপরেও আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ওকে ডিভোর্স দিয়েই তোমাকে বিয়ে করব। আমি চুপটি করে রইলাম। উনি আমার চেয়ে বয়সে বেশ বড়, মিনিমাম 10 বছরের মতো হবে। তারপরেও কেন জানি বিশ্বাস এলো ওনার ওপরে, যে বিশ্বাসটা এতদিন শাশুড়ির কথাই খুঁজে পাইনি। শাশুড়ি বরাবরই ওই ডিভোর্সের ব্যাপারটি এড়িয়ে যেতে চেয়েছেন, অথচ উনি কত সহজেই রাজি হয়ে গেলেন। আমি ঘরে ফিরে এলাম ভাসুরের সাথেই। উনি আমার হাতের ব্যাগটা দিতে দিতে বললেন, যাও চা বানিয়ে নিয়ে আসো, একসাথে চা খাবো। আমি চলে যাচ্ছিলাম ভিতরের দিকে। তিনি পেছন দিকে ডেকে বললেন, স্বর্ণকারের বাড়িতে গিয়েছিলাম এই 7 সকালে। তোমার জন্য চুড়ি বানাতে দিয়েছিলাম তো, ওইটাই নিয়ে এসেছি। স্বর্ণকার লোকটা গত রাতে ফোন দিয়ে বলল বেড়াতে যাবে, আসতে 1 সপ্তাহ পরে। উনি চলে গেলে বিয়েতে যদি তোমার চুড়ি দিতে না পারতাম, তাই সকাল সকাল গিয়ে নিয়ে আসলাম। আমি বেশ অবাক হলাম ভাসুরের কথা শুনে। কোথায় যেন সুখ সুখ অনুভব হলো। স্বামীর মৃত্যুর পরে এই প্রথম কারো কথা অনেক বেশি ভালো লাগলো। আমি মনটাকে স্থির করলাম। আর কোনো লুকোচুরি নয়, ভাসুরকে গ্রহণ করব স্বামী হিসেবে। তিনি হয়তো হবেন আমার বাকি জীবনের অজানা সুখ পাখি। এই গল্পের সাথে আমার জীবনের গল্পের কোনো মিল নেই। এই গল্পটা একটা আপুর জীবন থেকে, সত্য ঘটনা থেকে নেওয়া।